আশিকের সব শুনে আর চোখে আশা দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করলো, ওখানে থাকতে চাইলেই হবে? তোর থাকার জায়গা আগেই এই মনে দলিল হয়ে গেছে। অন্য কোথাও থাকতে চেয়ে কোনো লাভ নেই। তাই নাকি? তোর যেহেতু ভালো লেগেছে তাহলে জায়গাটা সুন্দর হতেই হবে। আয়শা মুচকি হাসলো। রাতে খাবার টেবিলে সবার সাথে দেখা হলো। যেহেতু এই কদিন ছিল না তাই দেখা হয়নি। আসলাম সর্দার জিজ্ঞেস করলো, কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো। তোমার আর ঘোরা কেমন লেগেছে তো? হ্যাঁ বড় আব্বু। তাহলে তো ভালোই। দেখি আমার মেয়েটা তো খুব ভালো ঘুরতে পারে। তো বড় আব্বু, শুধু চোখে পড়ে এই ছোট আব্বুগুলো কি দোষ করেছে? উমেশ সর্দারের কথা শুনে আয়শা বলে উঠল, কি বলো তোমরা? আমি তোমাদের চোখে দেখবো না কেন? আমি তো তোমাদেরকেও ভালোবাসি, কিন্তু সবার আগে আমি আমার বড় আব্বুকে বেশি, না একে যে বেশি ভালোবাসি। আসলাম সর্দার হেসে উঠলেন জোরে। সবাই তাকিয়ে আছে। সচরাচর আসলাম সর্দার একজন কঠিন আর গম্ভীর মুখের মানুষ। তার মুখে হাসি দেখা যায় না বললেই চলে, কিন্তু আজকে হাসতে দেখে পরিবারের সবাই চোখে পানি চলে এলো। সেই বাবা মা মারা যাওয়ার পরে নিজে হাতে ছোট তিন ভাইকে পড়ালেখা করিয়েছে, মানুষের মতো মানুষ করেছে। দিনরাত পরিশ্রম করে আজ এই পর্যায়ে এসেছে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার বয়সে তিনি সব সময় কাজ নিয়ে পড়ে থাকতেন। বড় হলো, নিজে বিয়ে করলেন, তিন ভাইকে বিয়ে করালেন। আজ তার ভরা সংসার। সব কিছুর মাঝে একটাই কথা, যে এই সংসারে কেউ কখনো আলাদা হওয়ার পরিকল্পনা করেনি। এটাই সবচেয়ে বড় পাওয়া আসলাম সর্দারের কাছে। তিন ভাই যেন তার বাবাকে চোখে দেখে, খুব সম্মান করে। নিজের দায়িত্ব পালন করতে করতে আসলাম সর্দার এক প্রকার হাসতেই ভুলে গেছেন। তাই হঠাৎ হাসি দেখে সবাই চোখে পানি চলে আসলো। কি ব্যাপার, তোরা আজকাল আমার উপর খুব হিংসে করছিস যে? আমার মেয়েটা আমাকে একটু বেশি ভালোবাসে বলে তোদের খুব লাগছে নাকি? মনিন্দুল সর্দার বলো, আমরা আর কি হিংসে করবো ভাইজান? আমাদের এক ইঞ্চি কম ভালোবাসে, ব্যাপার না সামান্য, এক ইঞ্চি তো। বলতে বলতে সবাই এক প্রকার হেসে উঠল। আয়সার হওয়ার পর আসলাম সর্দারে কোলে দিতেই তিনি সেই অবশ শিশুটির দিকে এক পলক চেয়েছিল। তখন শিশুটি হাত বাড়িয়ে আসলাম সর্দারের কপালে ছুঁয়ে দিয়েছিল। সেই মুহূর্তটা আসলাম সর্দার নিজের বাবা মার কথা মনে পড়েছিল। বাবা মা তো এভাবে মাথায় হাত বুলিয়ে দেয়, অথচ তার মা বাবা কবেই মারা গেছে। বাবা মায়ের অভাব পূরণ হলো সেই দিন, ছোট্ট শিশুটির ছোঁয়ায়। তার মাথায় হাত বোলানোর মানুষ ছিল না, কিন্তু সেই দিন জন্ম নিল মা রূপে আয়েশা। তারপর থেকে প্রায় সময় ছোট থাকতেও আয়েশাকে নিজের ঘরে রাখতো আসলাম সর্দার। আর রেবেকা বেগমও নিজের সন্তানের মতো দেখে রাখতো। নিজের ছেলের সাথেও এতটা সখ্যতা নেই আসলাম সর্দারের, যতটা আয়েশার সাথে আছে। আম্মু ব্যতীত কখনো আয়েশা বলে ডাকিনি। তিনি সর্বদা নিজের মায়ের আসনে বসিয়েছিলেন আয়েশাকে। জিশান বা তার স্ত্রী জেসমিন বেগমও কখনো এই নিয়ে কোনো হিংসে করেনি। নিজের মেয়েকে যদি এভাবে কেউ ভালোবাসে, তাকে আর কি বলবে? বরং আয়েশার জন্য আসলাম সর্দার একটু শান্তি অনুভব করে, এতেই জিশান খুব খুশি। সবাই খেয়ে চলে গেল নিজের রুমে। আয়শা ঘুমের রাজে পাড়ি জমিয়েছে। আশিকের এক পলক দেখে চলে গেছে নিজের ঘরে। দেখতে দেখতে আয়শার বোর্ড পরীক্ষায় চলে এসেছে। কাল থেকে শুরু হবে। সারাদিন ধুমছে পড়ছে। আশিকও ভালোভাবে শিখিয়ে দিয়েছে কোনটা না পারলে। মা, বড় মা, ছোট মা সবাই আয়শার যত্ন নিচ্ছে। 2 গ্লাস দুধ অলরেডি খাইয়েছে। আয়শা অনেক কান্নাকাটি করেছে দুধ খাবে না বলে, কিন্তু জোর করে খাইয়েছে। এখন মনে হচ্ছে নিজের জীবনের পরীক্ষা চলছে। আশার মা তুলে খাইয়েছেন, তিনি আশাবাদী এইবার যেন মেয়ে A+ পায়। তাই যত্নের কোনো ত্রুটি রাখতে চান না। কিন্তু মা, চাষিদের এত আদরের ঠেলায় আশার প্রাণটাই চলে যায়। এ তো খেলে পড়বে কি করে? রাত 10টা বেজে গেলে তাও পড়ার টেবিল থেকে উঠছে না। কাল প্রথম পরীক্ষা বাংলা, যদিও কঠিন সাবজেক্ট নয়, তবুও প্রশ্নের ক নাম্বারটা খুব কঠিন লাগে। তাই কিছু ছোট ছোট প্রশ্ন দেখছিল। এরই মধ্যে হাজির হলো আশিক। এই তো রাত পর্যন্ত জেগে কি পড়িস? সারা বছর কি পড়লি? আজকে এক রাতে কি সব প্রশ্ন মুখস্থ করবি? ঘুমিয়ে পড় যা, যা পড়েছিস পড়েছিস, এ তো পড়তে হবে না।
শেষে যা পড়েছিস সব ভুলে যাবি। এক্ষুনি ঘুমা। আর একটু পড়া বাকি আছে, পরেই ঘুমাবো। নো, এখন মানে এখনই উঠ বলছে। আয়শা এখন আর কি করবে? যার ঘরে তাকেই শাসাতে গেছে। আয়শা ভয়ে ওঠে বলো পড়ার টেবিল থেকে। দরজা দিয়ে ঘুমাবি, আর যেন পড়া না হয়। সকালে উঠে পড়বি। আয়শা মাথা দোলালো। আশিক চলে গেল। ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে একবার পড়তে বসেছে। জেসমিন বেগম চা করে এনেছেন। সকাল সকাল মাথা ফ্রেশ হবে চা খেলে, তাই চা খেতে খেতে আসার বাকি পড়াটুকু কমপ্লিট করে ফেললো। এখন সে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। তার টেনশন এই প্রেশার মনে হয় কমে যাচ্ছে। কি করবে? আশরাফ সর্দার কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দিলেন। একদিন টেনশন করবেন না আম্মু, যা হবার হবে। আর সবসময় তোমার পাশে আছি। অতিরিক্ত ভয় পাওয়ার কোনো দরকার নাই। মনে থাকবে? আয়শা মাথা দুলালো। জি বড় আব্বু, মনে থাকবে। আসলাম সর্দার 5,000 টাকার নোট বের করে আয়শার হাতে দিলেন। সাথে বাকি তিনজনও তাই দিল। আকাশ আর অর্ণব দিল 5,000 করে 10,000 টাকা। সব মিলিয়ে এখন আয়শার কাছে 30,000 টাকা হয়েছে। আয়শা তো মহা খুশি। ওর মন চায় বারবার এক্সাম হোক, বেশি কিছু না হলে টাকা তো পাবে। এটা তার সব পরীক্ষাতেই পাওয়া। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আশিক তাকে কিচ্ছু দেয় নাই। আশিক, তুমি কিছু দিলে না মেয়েটাকে? বাবার কথায় আশিক স্বাভাবিকভাবে বলে উঠল, এসব ফালতু জিনিস আমি এসব টাকা পয়সা দিতে পারবো না। ধীরে ধীরে বলে উঠল, জীবনটাই তো তোর হাতে তুলে দিয়েছি, আবার কি দিব? আয়শার মনটা খারাপ হলো। আশিক যদি 2 টাকাও দিত আয়শা খুশি খুশি সেটা দিত। কারণ আয়শার টাকা চাই না, আশিকে দেওয়ার যে কোনো কিছু হলেই চলবে। কিন্তু আশিক দেয়নি। এমন করে বলিস, মেয়েটার মন খারাপ হবে। আহা ভাবি, আশার কাছে তো টাকা আছে, সবাই তো আশিকে দিতে হবে কেন? এত টাকা কি করবে? আয়শা নিজের রুমে গেল রেডি হতে। রেডি হয়ে বেরোবে, তখন আশিক ঢুকলো রুমে। কোনো জবাব না দিয়ে একটা কাগজের ছিলে হাতে দিয়ে বলো, এটা তোর সাবধানে রাখবি। এটা কি? এখন না জানলেও চলবে। তুই চল, দেরি হয়ে যাবে আবার। আশা কাগজটা ডরে রেখে চাবি দিয়ে রাখলো। কাগজটা কি সেটা এখনো ভালোভাবে খুলে দেখিনি। সুন্দর একটা বাক্সের ভেতরে আছে। যাওয়ার সময় বলে গেছে বাক্সটা যেন তার জন্মদিনে খোলে, এর আগে না। আশিক যাওয়ার পর আয়শা বাক্সটিতে কয়েকটি চুমু খেলো। শেষে আশিকও তাতে কিছু একটা দিল। সে এখন মহাখুশি। মনের ভিতর লাড্ডু ফুটেছে। মন চাই উড়ে বেড়ায়, কিন্তু পরীক্ষা উঠলে তো চলবে না। উনি যখন কিছু দেবে তখন সবার সামনে কেন বলবে লো দিতে পারবে না? হুম, মেয়েদের মতো ঢং করে। আয়শা রেডি হয়ে নিচে নামলো। সচরাচর আকাশ অর্ণব বাবা চাচাদরা প্রতিদিন নিয়ে যায়। আয়শা এখনো জানে না আজকে কে নিয়ে যাবে। আয়শার মা আর চাচিরা দরজা পর্যন্ত এগিয়ে দিল। বাইরে এসে দেখে কেউ নেই, সবাই চলে গেছে। আশিক বাইকে নিয়ে এলো। আশিক নিয়ে যাবে ভাবতে আনন্দে মনটা ভরে উঠল। বাইকে উঠলে আশিক বাইক স্টার্ট দিল। বাড়ির সবাই কত কথা যে বলেছে, টেনশন করবি না, এটা করবি না, ওটা করবি না, ভালোভাবে মন দিয়ে পরীক্ষায় দিবি। বাইক যতদূর দেখা যায় ওরা বলতেই থাকলো। বাতাসে আয়শার মনের ভিতরও দোলা দিল। আশা একটু পর পর আয়নার দিকে দৃষ্টি রাখছে আশিককে দেখার জন্য। আশিক অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে। এভাবে চলতে থাকলে দেখা যাবে কখন বাইক থেকে পড়ে যাবে। কি হলো, নড়ানড়ি করছিস কেন? চুপ করে বসে থাকতে পারিস না? পড়ে যাওয়ার শখ হয়েছে? আমাকে দেখিসনি কোনো দিন? দেখলে কি প্রত্যেকবার নতুন লাগে? কি বললি? কই কিছু বলিনি তো। সোজা হয়ে বস। আয়শা সোজা হয়ে বসলো। গাড়ি থেকে থামলো এক্সাম সেন্টারে। আশিক নেমে বুঝিয়েছে, কোনো উটকো চিন্তা করবি না। পারবি না সেটা দেওয়ার কোনো দরকার নেই। যা পারবি তাই দিবি। আমার কথা বুঝতে পেরেছিস? আয়শা মাথা নাড়ল। আশিক আয়শার মাথায় হিজাব ঠিক করে দিল পরম যত্নে। দূর থেকে এসব দেখে নুপুরা হাসছে। ওরা সবাই এসে পড়েছে আগে, তাই আশাকে দেখে আশার কাছে আসলো। সবার সাথে কারো কোনো বোন ভাই, কারো মা অথবা বাবা এসেছে। চুমকে ওরা কাছে আসতে আসা ওদের কাছে চলে গেল। কে কেমন পড়েছে এই নিয়ে চলছে আলাপ আলোচনা। দূর থেকে আদর দেখল নূপুরকে। নূপুরকে এক নজর দেখার জন্য আজ এখানে আসা। মুগ্ধ নয়নে নূপুরকে দেখে যাচ্ছে।
আজকে দুপুর সেই ভাই এসেছে। আদর খোঁজ নিয়ে দেখেছিল এটা ওর চাচাতো, তাই আর কোনো কিছু বলেনি, স্বাভাবিকভাবে নিয়েছিল। কিন্তু তারপরও মনের ভিতরে একটা ব্যথা রয়েই যায়। অন্য ছেলের সাথে দেখলে একে একে এক্সাম সেন্টারে ঢুকে পড়লো। এক্সামের সময় শুরু হতেই সবাই লেখালেখি শুরু করে দিল। প্রশ্ন খুব একটা কঠিন আসেনি, তাই সবাই ধুমচে লিখছে। কেউ কাউকে দেখার মতো সময় পাচ্ছে না। এই বাংলা পরীক্ষায় এইরকমই, যতই লেখা যায় কিন্তু লেখা শেষ হয় না। টানা 3 ঘন্টা এক্সাম দেওয়ার পর বেরিয়ে আসলো আয়শা। আশিক 3 ঘন্টা যাবৎ এখানেই ছিল। পাশে দোকানের চা কফি খেয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আয়শা আসলো আশিকের কাছে। আপনি এখনো দাঁড়িয়ে আছেন? তাহলে কোথায় যাব? না, আব্বু ভাইরা আসলে তো রেখে যায় আবার নিতে আসে। আমার ইচ্ছে হয়নি তাই যায়নি। পরীক্ষা কেমন হয়েছে? মুখে হাসির রেখা টেনে বলো, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তাহলে তো ভালোই, গাড়িতে উঠো। বাড়িতে এসে আয়সা শুয়ে পড়েছে। রাতে তেমন একটা ঘুম হয়নি এক্সামের টেনশনে। ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে বসেছে। মাথা ছিঁড়ে যা শুরু করেছে। কেউ আপেল হাতে ধরিয়ে দিচ্ছে তো কেউ কমলা। মনে হয় বিশ্ব জয় করে ফিরেছে। মনে মনে এদের ওভার আদর ভালোবাসা দেখে আশা নিজেকে ছোট বাচ্চা মনে করে। দেখে দেখতে এক্সাম শেষ হলো। সব পরীক্ষার মোটামুটি খুব ভালো দিয়েছে। এখন শুধু রেজাল্টের অপেক্ষা। টানা এতগুলো পরীক্ষা দেওয়ার পর আয়সা এখন অনেক ক্লান্ত, সাথে অনেকটা হালকা লাগছে। ফোনে বন্ধু বান্ধবের সাথে কথা হয়, তবে বন্ধু বান্ধবদের খুব মিস করে। তবে 2 দিন হলো পরীক্ষা শেষ হয়েছে, দেখা হয়নি, এর মধ্যেই তো মিস করেছে। আসলে ওদের মধ্যে বন্ধুটা একটু গভীর ছিল। 4 জনের সম্পর্ক তাই খুব সুন্দর ছিল, সাথে সোহম আর ছিয়ামও। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। আয়সা এখন পড়ালেখার কোনো টেনশন নাই। এখন সে সব সময় আশিককে নিয়ে ভাববে। ভাবতে ভাবতে চলে গেল আশিকের ঘরের দরজায়। দরজা খোলা থাকায় একটু ফাঁক করে উঁকি দিয়ে দেখলো আশিক ঘুমিয়েছে নাকি। কিন্তু আশিক তো বারান্দায় দাঁড়িয়ে কার সাথে জানি ফোনে কথা বলছে। আশার হঠাৎ আগ্রহ প্রকাশ পেল। এত রাতে কার সাথে কথা বলেছে? অষ্টদশীর মনে ব্যাকুলতা সৃষ্টি হলো, সাথে ভয়ও লাগছে। যদি আশিক ভাইয়ের প্রেমিকা হয় তখন? মনে মনে ভাবলো উনি কি সত্যি কোনো মেয়ের সাথে কথা বলেছেন? না হলে এত রাতে আবার কার সাথে কথা বলবে? বুকের ভিতর অসহ্য ব্যথা দুর্বে মুচড়ে যাচ্ছে। আয়শা ধীর পায়ে এগিয়ে গেল, বারান্দায় কান পেতেছে। কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। শুধু এপাশে আশিক হু হ্যাঁ ছাড়া কিচ্ছু শোনা যায় না। ভালো করে শোনার জন্য বারান্দার দিকে কান এগিয়ে দিল। আশিক কল কেটে পা টিপে টিপে গিয়ে আয়শার হাত ধরলো। আচমকা হাত ধরায় আয়শা ঘাবড়ে গেল। চিল্লাবে তার আগে আশিক দেওয়ালের সাথে চেপে ধরে মুখে এক হাত দিয়ে চেপে ধরলো। আগে বুঝতে পেরেছে তার রুমে আয়শা এসেছে। প্রমাণ হলো আয়শার পায়ে নুপুরের ছন্দ। এইবারে কেউ নুপুর পরে না, শুধুমাত্র আয়শা ছাড়া। আয়শাও সবসময় নুপুর পরে থাকে, এই জন্য বুঝতে পারে না। এই শব্দটা অন্য কেউ শুনলে বুঝতে পারবে। পুরো ঘরে অন্ধকার, ড্রিম লাইটের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে। আয়শার মুখ থেকে হাত সরিয়ে থুতনিতে আঙুল দিয়ে উঁচু করলো, আর অন্য হাতে আয়শার এক হাত দেওয়ালের সাথে চেপে ধরে রেখেছে। আয়শা ধরা পড়া চোখ বুজে রেখেছে। আশিক আয়শার উপরে ঝুঁকে পড়েছে। আশিকের গরম নিঃশ্বাস আয়শার সমস্ত মুখে পড়েছে, আর আয়শার নিঃশ্বাসের গতি 4 গুণ বেড়ে গেল। ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, শরীর যেন ছেড়ে দিচ্ছে। আশিকের ছোঁয়া আয়শার জন্য এক প্রেমের সাত কাহান, যা শুধু ভেসে যাচ্ছে। আশার অবস্থা দেখে আশিক একটু দুষ্টু হাসলো, সাথে আরও ঝোঁকে দূরত্ব সামনে 1 ইঞ্চি রেখে দাঁড়ালো। আশা আবার মোছামুছি শুরু করে দিয়েছে। আশিক কানের কাছে মুখ নিয়ে বলল, কী ব্যাপার ম্যাডাম, এত রাতে আমার ঘরে কী চাই? আয়শা ভয়ে ছোট কেটে দিবে এমন অবস্থা, ঠোঁট জোড়া কাঁপাকাঁপি করতে করতে বলে উঠল, আ আ আমি যাব। হ্যাঁ তো যাবি, কিন্তু কি করতে এসেছিলি বলে তো যা। কিছু করতে আসিনি, এমনি এসেছিলাম। বুঝলাম, কিন্তু চোখ বন্ধ করেছিস কেন? চোখ খোল। আশা মনের ভিতর এমনি তবলা বাজিয়ে যাচ্ছে আশিকের সংস্পর্শে। তার উপর এভাবে কানের কাছে ডাকাটা যেন আরও ভীষণভাবে আশাকে আসক্ত করেছে। আশিক এসে মুখের দিকে তাকালো।
এখন তারও অন্য রকমের চাওয়া দেখে মনে জেগে উঠল। মুখ এগিয়ে নিয়ে গেল কিন্তু কিছু মনে পড়েছে, সাথে সাথে দূরে সরে গেল। আয়শা জানে বেঁচে গেল। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তুই ঘরে যা। আয়শাও শোনা মাত্রই এক ছুটে গেল নিজের ঘরে। আয়শা হাঁটাতে হাঁপাতে খাটের উপর শুয়ে বুকের উপর দুহাত দিয়ে চোখ বন্ধ করে আছে। এটা কেমন অনুভূতি? উনি আমার কাছে আসলে আমি ঠিক থাকতে পারি না কেন? এমনি তো শুধু ওনার কাছে থাকতে ইচ্ছে করে। ইস, উনি আমার কত কাছে এসেছিল। বলতে বলতে দুহাত দিয়ে মুখ ঢাকলো। এদিকে আশিক বিছানায় বসে পড়ল। মাথার চুল দুহাত দিয়ে খামচে ধরে আছে। আর কত অপেক্ষা করবে? প্রায় 2 বছর হয়ে যাবে আশিক দেশে এসেছে। এখনো নিজের অনুভূতি আশাকে বলতে পারেনি। মনের কথা কবে বলবে? সামনে নভেম্বরের 18তে পা দিবে আয়শা। আর সেই জন্মদিনের দিন বলবে ভেবে নিল। আর বেশি দিন নেই, তোকে আমার করে নিব। তুই শুধু আমার। তোকে অনেক অপেক্ষা করিয়েছি, এখন আর কয়টা দিন অপেক্ষা কর। মায়ের রোজিং স্টাইলিং একা একটা রাস্তায় হেঁটে চলছে নূপুর। উদ্দেশ্যের সামনে একটি দোকানে কিছু বাজার নিতে। বাড়ি থেকে সামান্য কিছু দূর দোকানটা, তাই একাই যাচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে মনে হলো তার সাথে সমান তালে তাল মিলিয়ে কেউ হাঁটছে। মাথা কাত করে দেখলো, সাথে ভয় পেয়ে গেল। এভাবে কারো উপস্থিতি আশা করেনি নূপুর, তাই একটু ঘাবড়ালো। বুকে থুথু দিয়ে থেমে গেল। সাথে ছেলেটিও থেমে গেল। কি হলো ভাইয়া, আপনি এখানে কেন? আমাকে আশা করনি? নূপুর অবাক হলো। আমি কেন আপনাকে আশা করব? ও হ্যাঁ, তাই তো। তুমি আমাকে আশা করবে কেন? তা এইদিকে কোথায় যাচ্ছ? সামনে দোকানে। তো দাঁড়িয়ে পড়লে কেন? চলো। আপনি কোথায় যাচ্ছেন? এইদিকে যাচ্ছিলাম। চলো, যেতে যেতে কথা বলি। আপনি আগে যান, আমি পরে যাচ্ছি। কেন? একসাথে গেলে সমস্যা কি? দেখুন, আপনার সাথে আমাকে দেখলে অনেকে খারাপ ভাববে। আদরের থেকে ভাবলেশীর উত্তর এলো। তো তো মানে? কেউ দেখবে না, চলো। হঠাৎ আপনি কোথায় থেকে কোথায় এলেন ভাইয়া? দুপুরের মুখে ভাইয়া ডাক শুনে আদরে বাচ্চা নেওয়ার শখ চলে গেছে। যদি বাচ্চা নিয়ে মামা ডাকে, তাহলে তো যেটুকু ইজ্জত আছে তাও থাকবে না। কিছু বলবেন ভাইয়া? দুপুরে ভাইয়া ডাক কীভাবে যে আদর হজম করবে তা নিজেই জানে না, তবুও কিছু বলল না। তোমাদের তো পরীক্ষা শেষ। জি ভাইয়া। চলো, যেতে যেতেই কথা বলি। আদরের সাথে দাঁড়িয়ে থাকলে আজ আর বাড়িতে যাওয়া হবে না, কারণ আদর দুপুরের সাথেই দাঁড়িয়ে আছে। আছে, আগে যেতে বলছে, যাচ্ছেও না। রাস্তার যেমন মানুষজন না থাকায় দুপুরও হাঁটাতে লাগলো। তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। জি বলুন ভাইয়া। এখানে না? তাহলে কোথায়? কালকে তুমি একটু আসতে পারবে? কোথায়? আমার সাথে। তুমি বাড়ি থেকে বের হবে, আমি তোমার এখান থেকে নিয়ে যাব। দুপুর ভয় পেয়ে গেল। একা একটা ছেলের সাথে সে মরে গেলেও যাবে না। তার উপর শুধু কয়েকবার দেখা হয়েছে, এমন পরিচিত তো নয়। দুপুরের মুখে থেকে কোনো কথা বেরোতে দেখে আদর আশ্বস্ত করলো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমারও ঘরে আমার বোন আছে। একটা রেস্টুরেন্টে নিয়ে যাব। এখানে কতগুলো বলা যাবে না বলেই ওখানে নিয়ে যাব। দুপুর কিছুক্ষণ ভাবলো কি বলবে, এটাও তো জানতে ইচ্ছে করছে। না, না জানা পর্যন্ত পেটের ভাত হজম হবে না, তাই রাজি হবে। দুপুর দোকানের সামনে রেখে আদর চলে গেল। সে এখন মহা খুশি, যাই পর নাই। কিন্তু মনের পরে একটা টেনশন কাজ করেছে। যদি দুপুর তার প্রস্তাবে রাজি হয়, তখন কে করবে? সারা রাত দুপুর ভাবছে কি বলবে, কি এমন কথা যেটা এখানে বলা যাবে না। এসব কথা মনে করতে করতেই ঘুমিয়ে পড়ল। সকাল 10টা বাজে। ঘড়িতে নূপুর রেডি হয়ে একটা সুন্দর 3 পিস পরে নিল। বাড়িতে বলেছে সামনে একটা রেস্টুরেন্টে যাচ্ছে। বাইরে থেকে কেউ কিছু বলেনি, কারণ নূপুর বান্ধবীদের সাথেই রেস্টুরেন্টে যায় মাঝে মধ্যে। আর এদিকে নূপুরের মিথ্যে বলা লাগলো না যে সে একটা ছেলের সাথে যাচ্ছে। বাড়ির গলি পেরিয়ে রাস্তায় উঠতেই দেখলো আদর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। নূপুর কিছুটা লজ্জাবোধ করছে। এই প্রথম কোনো অচেনা ছেলের সাথে একই বাইকে কথা যাবে। ফিরে যেতে চাইলো, কিন্তু কি বলবে এটা শোনার জন্য আবার হাঁটা দিল। আদর হেলমেট পরিয়ে দিয়ে নিজেও পরে বাইক স্টার্ট দিল। দুপুর আদরের থেকে দূরেই বসেছে। আদর কিছু বলেনি, প্রথমবার উঠেছে, লজ্জা পাওয়ার কথা। আদর বাইকের স্পিড কম রেখেছে, যদি পড়ে যায় তখন কি হবে?
চলতে চলতে একটা রেস্টুরেন্টে এসে থামলো বাইক। দুজনেই নেমে রেস্টুরেন্টকে ঢুকে পড়লো। বসে আছে, খাবার অর্ডার করেছে। এখন দুপুর আদরের দিকে চেয়ে আছে, কি বলতে এখানে এনেছে, কিন্তু আদর তেমন কোনো গুরুত্বই দেখাচ্ছে না। দুপুর ধৈর্য ধরতে না পেরে বলে উঠলো, ভাইয়া আপনি কি বলতে চাইছিলেন? এখন আদর পড়ে গেছে বিভাগে। মাথার ভিতরে সব তালগোল পেকে গেছে। আগে খেয়ে নাও, পরে বলছি বলি এখন ভাবছে। বললাম তো খাওয়ার পরে বলবো, এখন কিভাবে বলবো কিছুই তো বুঝতে পারছি না। খাবার খাওয়া হয়ে গেল, আদর নার্ভাস ফিল করছে। খাওয়া তো শেষ, এখন কিভাবে বলবে? সারা রাত ধরে প্র্যাকটিস করছে, কিন্তু এখানে এসে সব গুলিয়ে গেল। কি হলো ভাইয়া বলুন? কি হলো ভাইয়া বলুন? হুম, ও হ্যাঁ বলছে। আশেপাশে তাকিয়ে দেখছে, তখনই একটা মেয়ে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল একটা ছেলেকে। আমার সাথে প্রেম করবি তুই? আমাকে চিনিস? তোর চেহারা আয়না দেখেছিস? আমার সাথে তোর যায়? এসব দেখে আদর আরও কিছুটা ঘাবড়ালো। যদি দুপুর রাজি না হয়? কি হলো ভাইয়া বলুন? বাসায় ফিরতে হবে আমাকে। নাম? কিসের নাম? কার নাম? না না, নাম, নাম্বার। তোমার নাম্বারটা দাও তো। কি? ফোনের নাম্বারটা দাও। কি করবেন? ফোনে বলে দেব, কিন্তু এখানে তো আমি আছি, তাহলে ফোনে বলার কি দরকার? এখনই বলুন। না, ফোনেই বলে তুমি নাম্বার দাও। দুপুরে থেকে নাম্বার নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হলো। দুপুর বিরক্ত হয়ে গেল, শোনার আর আগ্রহ নেই। এখন বলবে না, তখন বলবে না, তাহলে আনলো কেন? যত সব। দুপুরকে বাড়ি গলিতে নামিয়ে দিয়ে আদর চলে গেল। দুপুরে খেয়ে আসা শুয়ে আছে, হঠাৎ মনে হলো আশিকের ঘরে যাবে। আর যেই ভাবা সেই কাজ আসার। সে এখন ধরা পড়ুক আর যাই করুক, যেটা মনে চাইছে সেটা করেই ছাড়ে। তাই উঠে চলে গেল সোজা আশিকের ঘরে। ঘরের দরজা খোলাই ছিল। আর এই সময় আশিক বাড়িতে থাকে না, অফিস থেকে আসে রাত করে। আয়শা গিয়ে সারা ঘর ঘোরাঘুরি করছে। আয়নার সামনে গিয়ে ঢং করতেই হঠাৎ মাথার ওড়নাটা তুলে দিল নতুন বইয়ের মতো। তারপর আয়নার দিকে তাকিয়ে লাজুক ভঙ্গিতে হাসি দিয়ে মুখ ঢাকলো। ইস, আমি কবে যে আশিক ভাইয়ের বউ হব ভাবতে আমার লজ্জা লাগছে। উনি কি আমাকে বিয়ে করবেন? ধুর, না, না করে কোথায় যাবে? আমাকে বিয়ে করতেই হবে, না হলে কোথাও বিয়ে করতে পারবে না। এগিয়ে গিয়ে খাটে দেখে দেখলো, দৌড়ে গিয়ে লাফিয়ে উঠলো খাটে। কি দিয়ে যে খাট বানানো কে জানে, এত সুন্দর নরম ওনার খাট। বলে লাফিয়ে লাফিয়ে বেহাল দশা করে ফেলছে খাটের। উলটপালট হয়ে কম্বল একবার নিজের সাথে মুড়িয়ে নিয়েছে। আজকে হুট করে আশিক বাড়িতে এসেছে। একটা ফাইল ঘরে ছিল, ওটাই নিতে এসেছে। কি রে আশিক, এই সময় তো বাড়িতে কিছু হয়েছে? আজকে হুট করে আশিক বাড়িতে এসেছে, একটা ফাইল ঘরে নিয়ে ছিল, ওইটাই নিতে এসেছে। কি রে আশিক, এই সময় তুই বাড়িতে কিছু হয়েছে? না মা, কিছু হয়নি, একটা ফাইল ঘরে আছে, সেটাই নিতে এসেছে। চা কফি কিছু খাবি, বানিয়ে দেব? না মা, এখনই যাব। বলে সিঁড়ি দিয়ে উপরে উঠল। ঘর খোলা দেখে কিছুটা সন্দেহ খেলো। ঘরে ঢুকে দরজা লক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। ড্রয়ার খুলে ফাইলটা হাতে নিতে যাবে, তখনই চোখ পড়ল খাটের উপর। এসব কি? খাটের উপর এই অবস্থায় কি করলো? কে এসেছিল ঘরে? তখনই দরজার খোলার কথা মাথায় আসলো। তার মানে কি এসেছে, আর খাটের অবস্থা কে করেছে? আশিকের বোঝা হয়ে গেছে। আশিক ফাইলটা খাটের উপর রেখে কম্বল গুছিয়ে রাখার জন্য ধরতেই দেখে টানছে, কিন্তু আসছে না। কপাল কুঁচকে তাকায় খাটের উপরে, উপর হয়ে কম্বল হালকা সরাতে বেরিয়ে আসলো আয়শার ঘুমন্ত মায়াবী মুখখানা। খাটের উপর গোড়াগাড়ি করতে করতে যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। এই রকম নরম বিছানা পেলে কার না ঘুম আসবে না। আয়শা মনের সুখে ঘুমাচ্ছে। এই দিনের বেলা কম্বল নিয়ে ঘুমানোর ফলে শরীর ঘেমে গেছে, কিন্তু তারপর ঘুম থেকে ওঠেনি। আর যে শরীরে আয়শার কম্বলের ভিতরে ঢুকে আছে তার খুঁজে পাওয়া মুশকিল। তাই আশিকের চোখেও পড়েনি। তার ধারণা তো ছিল না আয়শা এখানে থাকতে পারে। এর মধ্যে বলে উঠল, উফ মা, একটু ঘুমাতে দাও, টানাটানি করো না প্লিজ। আয়শার এমন ঘুম জড়ানো কণ্ঠের ডাক আশিকের মনকে অস্থির করে তুলল। ঘোর লাগা চোখে তাকিয়ে আছে তার সুহাসিনীর পানে। কতটা মায়াবী লাগছে তা কিভাবে বলবে? যে বর্ণনা দেবে সব তার মায়াবতীর কাছে তুচ্ছ মনে হবে। পরম আবেশে আশিক তার মায়াবতীর কপালে ওষ্ঠ ছোঁয়ালো। গায়ে থেকে কম্বল সরিয়ে ভালো করে বুক পর্যন্ত দিয়ে দিল।
এমন এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। উঠে ফাইল নিয়ে চলে গেল। যাওয়ার আগে এসি চালু করে দরজা লাগিয়ে চলে গেল। ঘুম থেকে ওঠার পর আসার অবস্থা আবছা আবছা মনে আসলো। কেউ তাকে ভালোবাসি বলেছে। এখন তার কথা স্বপ্নে কেউ বলেছে নাকি বাস্তবে? মনে হয়েছিল ঘরে কেউ এসেছিল, আর সে তো মা মনে করেছিল। এসব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তার তো এখন জানা দরকার, তাকে আসলে স্বপ্নে ভালোবাসি বললো নাকি বাস্তবে? আর বাস্তবে বললো কে বলল? নিচে নেমেছে, প্রশ্নের উত্তর খোঁজে। ড্রয়িং রুমে বসে আছে। মা, তুমি তখন আমার রুমের গেছিলে, আমাকে কিছু বলেছিলে? এই দিনে দুপুরে তোকে কি ভূতে ধরেছে? আমার কখন তো রুমে গেলাম। অবাক হয়ে বলল, তুমি যাওনি? না। আয়শা ভয় পেল। তাহলে কে গেছিল? তার ঘরে ভূত নয় তো? আয়শা ঘুমে থাকলেও আবছা আবছা মনে আছে তার কম্বল কেউ ধরে টেনেছিল, আর ঘুমের তালে মা মনে করেছিল। এখন প্রচণ্ড ভয় ভয় লাগছে। তাহলে কে? আচ্ছা মা, বাড়িতে কেউ এসেছিল? বাড়িতে কে আসতে যাবে? আর কি আবোল তাবোল প্রশ্ন করছিস এসব? ভেবে বলো না, আজকে বাসায় অন্য কেউ এসেছিল কি না? আয়সা আবার মাথা খাস না তো। তোর কি হয়েছে? কে আসবে বল আমাকে। আরে জেসমিন, তুই মেয়েটার সাথে এভাবে জোর করার কথা বলছিস কেন? তো কি বলবো, তুমি এই মেয়েকে সামলাও। কি হয়েছে রে মা, আমাকে বল। বড় আম্মু, আমি শুধু বলেছিলাম যে বাসায় আজকে কেউ এসেছিল নাকি।